দেখলাম আমি সব জায়গায় ঘুরে ঘুরে মানে কয়েকটা দুর্গ করা আছে। হায়দ্রাবাদের জানলাতে হ্যাঁ, আপনি তখন ডিফেন্সে ছিলেন তখন? হ্যাঁ, হ্যাঁ। তো হুম। আমি তখন ওইখানে খুব ঘুরতাম একা একা। আর বনের মধ্যে একটা এই নামের যে বাহন কি একটা এসেছিল অনুসূচনা শরীরের মধ্যে। শরীরও খুব দুর্বল হয়ে গেছিলো, নানা রকমের এই ব্রহ্মচর্যের অভাবে বা যাতে শরীর এত দুর্বল এত হয়ে গেছিলো, যাতে আমার অনুতপ্ত হয়ে গেছিলো সমস্ত ইয়ে। তো সেই অনুতাপের ভিতর দিয়ে অনবরত শুধু ভগবানের কথা মনে করতাম। এবং উনি বলছেন যে নাম করলে ভগবানকে নিশ্চিতই পাওয়া যায়, জানা যায়। তো সেইগুলি আমি একা একা সেই রাস্তায় ঘুরে ঘুরে তার সেই যেখানে যেখানে দিয়ে ও দুর্গ করে অনেক সৈন্য নিয়ে হয়তো লড়াই টড়াই করেছেন সেই জঙ্গলের ভিতর দিয়ে এইভাবে অনেক দূর পর্যন্ত আমি হাঁটতে হাঁটতে একা একা চলে যেতাম, আসতাম। হঠাৎ একদিন হাঁটতে হাঁটতে দেখে তখন মনে হতো যেন বাঘ ভাল্লুক এই সমস্ত কোনো কিছুরই কোনো ভয়ের কোনো কারণ নেই। তাদের জ্বরে যেমন ধ্রুব ধরতে পারছে, সেরকমভাবে আমিও যেন তাদের সঙ্গে করতে পারবো, এরকম এক মনের মধ্যে আসছে। তারপরেই একটা লাইট একটা দেখতে পেলাম। তো সেই দিনেই কোথায় মনে লাইটটা, এমন কোথায় ইয়ে লাইট, হলো, লাইটটা কোথায় দেখতে পেলেন? রাস্তায় হাঁটতে হাঁটতে যেন লাইটটা একটা হঠাৎ একটা উজ্জ্বল জ্যোতিষ, গাছের দিকে দেখছি, গাছের দিকে যেন লাইটটা ইয়ে করছে, এরকমভাবে লাইটটা জ্যোতি লাইট। আর কি, হ্যাঁ, জ্যোতির মতো। জ্যোতি একটা। তো এইটা দেখার পরে আমার মনে এমন একটা ইয়ে আসলো যে কোনো কিছুই অজানা কিছু নেই, সমস্তই যেন আমি জানা, যে ব্রহ্মজ্ঞান যাকে বলে ওই রকম ধরনেরই একটা উপস্থিত হয়ে গেছিলো। কিন্তু লাইট যেই মাত্র যখনই মনে লাইটটা আসে না, তখনই দুঃখে আবার একদম মন একেবারে খুবই হয়ে যেত। সেই সময়তে প্রায় আমি 12-14 পৃষ্ঠা চিঠি লিখেছিলাম বাবা মনিকে। তার মধ্যে প্রশ্নের পর প্রশ্ন লিখে ইয়ে করেছিলাম। তারপরে শেষে আমাদের রিক্রিয়েশন রুম আছে, রিক্রিয়েশন রুমে বসে 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 সবাই তো খেলাধুলা সমস্ত করছে, আমি এক জায়গায় এক ইয়েতে বসে কথা বল চিন্তা করছি, আর ওই লাইটের দিকে তাকিয়ে আছি। তাহলে দেখছি যে সমস্ত কিছু, এই যে চিঠি যত কিছু লিখেছি সব কিছুর রিপ্লাই কমপ্লিটলি তার মধ্যে আমি পেয়ে যাচ্ছি, কমপ্লিটলি কোনো কিছুর আর ইয়ে না। তখন আমি বললাম, আরে বাবাকে চিঠি লিখছি, বাবানি শরীরে আছেন, এটা তো দেহের মানে মানুষের একটা তার কাছের থেকে মানুষের থেকে পাচ্ছি, কিন্তু এখানে তো আমি তার নিজে ভগবান, সেই ভগবানের কাছ থেকে আমি সেই জিনিসগুলির মতো জানতে পারছি, বুঝতে পারছি। এটা কমপ্লিটলি ক্লিয়ার, একবার সত্য যাকে বলে, সত্য দর্শনই যাকে বলা হয়, সেরকমভাবে আমি সব কিছুর উত্তর পেয়ে গেলাম। এ তো এক অলৌকিক ঘটনার মতো নীল। অলৌকিক ঘটনা। তারপরে ওইভাবে কিছুদিন পরে বাবামণি আমাকে চিঠি লিখলেন যে তুই এখানে এসেছিলি, এর মধ্যে যদিও আরও অনেকবার দুয়েকবার আমি বাবানের কাছে গিয়েছি, এই আশ্রমে গিয়েছি, বানারস আশ্রমে এবং পুপুন গীত। একবার আমাকে লিখেছে যে তুই পুপুনকে আয় দেখা কর। তো পুপুনকে গেলাম, দেখা হলো। সেই সময়তে আমি প্রণাম করে আসনের এখানে 5 টাকা না 10 টাকা প্রণামই আমি দিয়ে এসেছিলাম। এটা কোন আনুমানিক কোন সনে হবে অ্যাপ্রক্সিমেটলি? 47-48। 47-48। তো তখন সেইটা বাবা মানে লিখলেন যে তুই এখানে পুপুনকিতে এই আসনের উপরে এই 10টা টাকা রেখে গেছিস, এটা নিয়ে স্নেহময় ভীষণ চিন্তিত হয়ে পড়েছে, কী জন্য রেখে গেছিস, কেন ভুলে ফেলেছিস না কি করেছিস। তারপরে যাই হোক, আমি তোর নামে এই পরিবর্তে আমি একটা অখণ্ড সঙ্গীত একখণ্ড আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। তো 9ম খণ্ড অখণ্ড সঙ্গীত পাঠিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা। আর এইদিকে আমি এই সত্য দর্শনের পরেই বিবেকানন্দের কর্মযুগ, বিবেকানন্দের জীবনী কোত্থেকে কে যেন এই দুটো বই আমাকে দিল। বাংলাতেই ছিল, ইংরেজিতে ছিল, ওই জায়গায় মনে নেই, তবে
বাংলাতেই খুব সম্ভবত আমি পড়েছি, কারণ ইংরেজিতে এতটা ইয়ে করা যায় না। তারপরে এই তখন আমার এই যে সত্য দর্শন এইগুলি কমপ্লিটলি যেন আমি আমার ভিতরে সব জন্য এই জ্ঞানগুলি ছিল এবং আমি বুঝতে পারছি। এখন তার ইয়ার লেখার সঙ্গে যখন মিলে যাচ্ছে তখন আনন্দে আমি যেন ফেটে যাই, এরকম এত আনন্দ হয়ে যেত। তারপরে সেই সময়তেই বাবা মা নিয়ে নবঘণ্ট আমার পাঠায়। তখন আমি পড়তে আরম্ভ করলাম শিবপুর খণ্ড। আমার বন্ধু বান্ধব দু একজন যারা ছিল ওরা বললো যে তোমার পড়তে না, তুমি তো এই সমস্ত সব জানো, আমাকে দাও, আমি পড়বো। এইভাবে ওরা ট্রেনে নিয়ে ওই বইটা পড়তো তখন। আচ্ছা, আপনি দিল্লিতে কবে এলেন? দিল্লিতে এসেছি 1968-এ। 68-এ রিটায়ারমেন্টের পরে? রিটায়ারমেন্টের পরে না, রিটায়ারমেন্টের পরে না, 68-এ তখন পোস্টিংয়ে এসেছিলাম। 68-এ আমি তখন রাঁচিতে ছিলাম, রাঁচি থেকে পোস্টিংয়ে দিল্লিতে স্পেশালি আমাকে ইয়ে করেছিল, ভালো পোস্টিং। তো মিলিটারি থেকে অবশ্য। আপনি তখন কি র্যাঙ্কে ছিলেন? তখন আমি জুনিয়র কমিশন অফিসার, জেসিও। আচ্ছা, তো দিল্লিতে এলেন। দিল্লিতে তখন কি অখণ্ড মণ্ডলী ছিল? না, তখন অখণ্ড মণ্ডলী ছিল না। এখানে ইন্দুভূষণ রায়, আচ্ছা, তিনি এখানে ছিলেন লিখিত। বাবা মানে একবার ওনার বাসায় এসেছিলেন। সেইখানে প্রতি বৃহস্পতিবারে একটা উপাসনা হতো। এটা আমি খবরাখবর পেয়েছি। মনে হয় জন্মোৎসবের কোনো প্রোগ্রাম বা কিছু ইয়েতে ছিল। আচ্ছা, সেটা পাওয়ার পরে আমি রেগুলার ওতে যেতাম। তারপরে 71-এ হ্যাঁ, তখন এই ইয়ের আমাদের গুরু ভাই আরও নতুন কয়েকজন আসলেন। একজন হইল ইয়ের নাম মনে আছে না এখন। এখনো কি এরা আছেন, জীবিত আছেন? একজন আছেন, কে? আর একজন আছেন, আর দুজনই বুঝতে আছেন। হয়তো একজনের খবরটা খুব ভালোভাবে পাচ্ছি না। উনি আসেন, তখন এখানে একটা মণ্ডল স্থাপিত হয় 71-এ। তখন এই মণ্ডল স্থাপিত হয়। তখন উনি সেক্রেটারি হলেন, আর আমরা সবাই একটা মণ্ডলী করে সহ। তখন থেকে এখানে মণ্ডলী চলতে থাকে। মণ্ডলী আস্তে আস্তে কালক্রমে এটা বড় হলো। এই শুনেছি আপনার অবদানও আছে এই মণ্ডলীর। হ্যাঁ, তারপরে থেকে তখন থেকে চলছে মণ্ডলী। এবং এরপরে ওই লোধ, রাখালচন্দ্র লোধ সেক্রেটারি হলেন। অনেকেই বলছে কাজ আপনি সব করছেন, তো আপনি কেন সেক্রেটারি হচ্ছেন? আমি বললাম যে দেখেন, এখানে লোক আর এক একজন অনেক, আমি যদি সেক্রেটারি হই তাহলে আর কারোর ইন্টারেস্ট থাকবে না সেখানে। ওনাকে সেক্রেটারি করে আমি কাজ করো না, তাতে কি আছে? সেক্রেটারি কাজ হওয়া দিয়েই কথা। তারপরে সেটা আমাকে লাস্টে শেষ পর্যন্ত নিয়ে ভাইস প্রেসিডেন্ট করলো। সেক্রেটারি ওরা একজন ইয়ে করছে ভাইস প্রেসিডেন্ট। বহু বছর যাবৎ আমি বেশ কয়েক বছর রয়েছি। ক্যাশিয়ারও ছিলাম, প্রথম বিগিনিংয়ে ক্যাশিয়ার ছিলাম। ক্যাশিয়ারের পরে ওই লোক যখন সেক্রেটারি হলো তখনও ক্যাশিয়ার ছিলাম। তারপরে আমি ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্টও বেশ কয়েক বছর ছিলাম। আচ্ছা, এর মধ্যে আরেকটি ঘটনা হচ্ছে, আমি একবার এই ইয়েতে থাকতেই, খুব সম্ভবত জলন্ধরে তখন ছিলাম বা কোথায়, না মথুরাতে বোধ হয়, মথুরাতে তখন ছিল। তখন ভীষণভাবে বাবা মানের কথা চিন্তা করছি। তখন তার কয়েকদিন পরেই বাবা মানি এক চিঠি লিখলেন, আজ কয়েকদিন যাবৎ তোর কথা এত ভীষণভাবে মনে পড়ছে। তখন আমি লিখলাম যে বাবা মানি এদিকে আমি ঠিক এইভাবে এত আমার মনে কি জানি একটা দুঃখ ছিল বা কিছু ছিল, সেই জন্য খুব গভীরভাবে চিন্তা করতেছিলাম, তোমার চিন্তা করতে।
আরও একটাই হচ্ছে, আমি একটা চিঠি লিখেছিলাম ও আমাদের গ্রামেরই একটি মেয়ে, ওর বিয়ের জন্য অনেক ইয়ে করেছিল ইয়েতে। তো আমি ওকে একটা চিঠি লিখেছিলাম যে বাবা মায়ের আদর্শের প্রতি ইয়ে করার জন্য। তো সেইটা একটা কপি বাবা মানিকে পাঠিয়ে দিয়েছিলাম যে আমি এটা লিখেছি, এটা ভালো করেছি কিনা। বলে যে ঠিকই লিখেছ, এই কথাটা ইয়ে করেছিল। তারপরে বেনারস আশ্রমে বাবা মানির সাথে আমি খুব সম্ভবত 3-4বার ছিলাম। কোনোবার 7 দিন, কোনোবার 3 দিন 2 দিন এরকম। কোনোবার বাবা মানির সাথে ভুবনকে গিয়েছি। তারপরে একবার আমি যখন বললাম যে বাবা মানি, আমি আমার জীবন মনে হয় বিয়ে না করে আমি জীবনকে সাকসেসফুল করতে পারবো না, তো কাজেই আমি বিয়ে করবো মনে করে সমস্ত করেছি। তারপরে বাবা মানি সম্মতি দিলেন? না, সম্মতি দিলেন না। উনি বললেন তুই, আমি অত তারিখে আমি পুবনকি যাচ্ছি, তুই ওই দিন পুবনকি আয়। আচ্ছা। তো তখন আমি পুবনকি গেলাম। পুবনকি গেলাম পরে সারাদিন এখানে ঘোরাঘুরি করছে, এ করছে, দেখছে। পেঁপে টেপে খুব পেঁপে হয়েছিল, পেকেছে, সেগুলি দেখার পরে তারপরে ঠিক আমি চলে আসবো, তার কিছুক্ষণ পরে আয়সা বললো আয়, আমাকে ডেকে নিল। ডেকে নিয়ে এমনি একটা খাটের মধ্যে বসে আমাকে সব পাশে নিয়ে বলল, তুই বিয়ে করবি ঠিক করেছিস, বেশ ভালো, তো যা খুব খুব সুন্দরী ফুটফুটে সুন্দরী মেয়ে দেখে একটা বিয়ে করবি বলে ওরা করে আসলো। তো আপনি বিয়ে করলেন কোন সনে, কত বছর বয়সে? বয়স তখন আমার বোধ হয় 27, 1952। 1952-তে? যে মানে আমাদের আগে মামনি বলে সংহিতা দেবী যিনি এসেছেন, তিনি আসার পরে বাবা মানির আদর্শের প্রতিগুলি অনেক কিছু কাজ করছে। মানে যেমন আশ্রম করে যে কুকুর রাখা, এখানে কলকাতায় এখানের আশ্রম করলেন, এত ইয়ে করে আমরাও ইয়ে করে করলাম। অথচ উনি এ নিয়ে অনেক ওনাকে বলা হলো যে আশ্রমে কেন কুকুর রাখা হয়েছে, আমরা আশ্রমে আমাদেরও দান কিছু আছে, যদিও সামান্যই হোক, কিন্তু দিল্লির আশ্রমের কথা বলছেন? দিল্লি আশ্রম, কিন্তু আমরা এই আশ্রমে আসতে পারতেছি না। কোনো উপাসনা কোনো ফাংশন করবো তো দূরের কথা, আমরা ভাড়া করে এক এক জায়গাতে ফাংশন করতে হচ্ছে আমাদের। তো বড় বড় ফাংশন করতে হলো, জন্মোৎসব, অথচ এখানে কিছুই করতে পারতেছি না। এটা আপনারা বললেন ওনাকে? হ্যাঁ, ওনাকে বলা হয়েছে। সংহিতা দেবী কি বলেন? সংহিতা দেবীকে। তারপরে আমাকে ওই আগরতলার লিখে বলে তুই সাক্ষী হিসাবে সাইন কর। সেখানে আমিও সাইন করেছিলাম। আপনি ওই 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 ট্রাস্টের উপরে আপনারও সিগনেচার আছে? আমার সিগনেচার রয়েছে ওইখানে। ওই ট্রাস্টটা কোথায় আছে এখন? কোথায় আছে সেটা তো আর আমি বলতে ওটা পারবো না। ট্রেসেবল নয়, আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, রেকর্ডটা কোথাও ট্রেসেবল নয়। হ্যাঁ, তো আমাকে বলেছিল, আমি পরিষ্কার মনে আছে, আমি আগে পোস্ট অফিস লিখছি, তখন বাবা বলে আগে তো ভিলেজ লিখবি। তখন আমি আর কথা বলি নাই, অ্যান্ড ভিলেজ, পোস্ট অ্যান্ড ভিলেজ কৃষ্ণপুর। তো আমরা আচ্ছা পোস্ট অ্যান্ড ভিলেজ কৃষ্ণপুরের কথাটা মনে আছে। আচ্ছা, আপনি মনে করেন যে এরকম চললে পরে অখণ্ড সংঘের পরিণতিটা কি হবে? অ্যাকচুয়ালি অখণ্ড সংঘের এখন কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি সেই সংঘ পরিচালনাতে নাই, তাই কি মনে করেন? সংঘ পরিচালনায় আমি তো একেবারে পরিষ্কারভাবে সমস্ত মন প্রাণ দিয়ে আমি বিশ্বাস করি যে যুগল ব্রহ্মচারী তার সম্পূর্ণ ভার নেওয়ার মতো যোগ্যতা তার আছে। যদিও তার সঙ্গে সাক্ষাৎ আমার হয়নি, কিন্তু তার কার্যাবলীর বিবরণ যা আমি পাচ্ছি